This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুস্বাগতম, সুপ্রভাত। আপনাদের প্রত্যেককে নমস্কার এবং আদাব জানাচ্ছি। প্রথমেই জানাই যেটা যেটা জানানো দরকার বলে আমি মনে করি, যে সম্প্রতি যে বিরাট ঘটনা কাশ্মীরে ঘটে গেল, কাশ্মীরের একেবারে খোদ যেখানে বেড়াতে গেল, সেইখানে যে দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনা মানে হত্যালীলা চললো, তার চরম নিন্দা করছি। এর আগে যে ঘটনা পুলওয়ামাতে হয়েছিল, যেন তারই রিপিটেশন হলো একেবারে ভূস্বর্গে। এবং আমি অবাক হয়ে যাই এটা ভেবে যে আমি দেখছিলাম, এক সেকেন্ড মার্জনা করবেন, আমি আপনাদেরকে একটু হেল্প করছি, যে ঘটনা পরপর পরপর পরম্পরায় ঘটে চলেছে, তা কিন্তু কোনোটাই খুব মানে সুস্থ স্বাভাবিক নয়। তার কারণটা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে যে কাশ্মীরের ওরকম একটি বেড়াতে যাওয়ার জায়গা যেখানে সবচাইতে বেশি ভিড় হয়, তো প্র্যাকটিক্যালি মানুষ কাশ্মীরে যায় কিন্তু কাশ্মীরের বিশেষ বিশেষ স্পটগুলোতে যাওয়ার জন্যই। সেখানে এই রকম ধরনের একটি দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনা মানে হত্যালীলা চললো, এবং 40 মিনিট ধরে, যা বলছে না, আমাদের তো সবই সোর্স মারফত শুনতে হচ্ছে, সেগুলোতে আমার মানে বলার কিছু নেই, নিন্দনীয়, চরম। এবং আমি তুমুল আজকে সমালোচনা করব। এবার আপনারা বলতে পারেন যে আপনি আর্ম ফোর্স বলুন বা প্রশাসন, কেন্দ্রীয় সরকার প্রশাসন, তাদের সমালোচনা করেন কোন পর্যায়ে। আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এর আগেও জানিয়েছিলাম যে আমি সেনাবাহিনীর পরিবার, মানে সেনা পরিবারের কি বলা যায়, ব্ল্যাক শিপ, মানে আমার দ্বারা কিছু হলো না, কিন্তু আমার বাবা আর্মিতে ছিলেন, আমার ছোট পিসমশাই 71-এ যুদ্ধে মারা গেছে, আমার সেজ ভাই সম্প্রতি এয়ারফোর্স থেকে রিটায়ার করেছেন গ্রুপ ক্যাপ্টেন হিসাবে, তিনি ডাক্তার ছিলেন সেখানে। আমাদের বংশানুক্রমিক কেউ না কেউ সবসময় আর্ম ফোর্সে ছিল, যেটা আমি মনে করি কেন্দ্রীয় সরকারের অমিত শাহ কারোর ফ্যামিলিতে এই জিনিস নেই। ফলে আমার এই দুঃসাহসটা হচ্ছে এবং আমি সেটার চরম নিন্দা করছি। এবং আমি মনে করছি যে এটা কেন্দ্রীয় সরকার, অমিত শাহর দপ্তর, অর্থাৎ বিএসএফ দপ্তরটা অমিত শাহ, তার অযোগ্যতা এবং অপদার্থতার জন্য, মানে তাদের দপ্তরে এই ঘটনাটি ঘটলো। এবং এই যে জায়গাটা, এই জায়গাটার ধারে কাছে সর্বত্র আর্ম ফোর্সের লোক থাকা সত্ত্বেও সেখানে ছিল না কেন? এবং লোকে তো ওই জায়গাটাতেই বেড়াতে যায়, এবং বেড়াতে যাওয়ার যদি এই নমুনা হয়ে থাকে তাহলে তো বলার কিছু নেই। আপনাদেরকে বলবো এবং একটা একটা করে যেটা আমরা জানতে পারছি আপনাদের। হ্যাঁ, আজকে এক্সাইটমেন্টে হয়তো আমার একটু 19-20 হতে পারে অনুষ্ঠান, কিন্তু আপনাদের কাছে এমন তথ্যাদি তুলছি যে জঙ্গি হানা জালিয়াতির নানান রকম কাণ্ড কারখানা দেখা যাচ্ছে। যেমন কিছু ছবি, এই একটি ছবি যদি থাকে তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটি ফলস, এবং এটা নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি চূড়ান্ত ভাবে। আজকে সেটারই সমালোচনা করবার জন্য প্রস্তুতি নিয়ে এসছে। আপনাদেরকে পরিষ্কার জানাই যে এটা কেন্দ্রীয় সরকারের অযোগ্যতা, অপদার্থতার পরে তারা হিন্দুইজমের হজ্জা ওড়াচ্ছে এবং একটি মানে কি বলা যায়, সুখকর দৃষ্টান্ত তৈরি করার জন্য যত নোংরামি সম্ভব সেটা শুভেন্দু অধিকারী এই স্টেটে বসে করছে দীর্ঘদিন ধরে। এবং যেটা জানা গেছে যে এই ট্যুরে যে 3 বাঙালির মৃত্যু হয়েছে, তার অন্যতম একজন হচ্ছে বিতান অধিকারী, যাকে নিয়ে কিন্তু নড়াচড়া প্রচন্ড ভাবে হচ্ছে। এবং বিতান অধিকারীকে নিয়ে ইতিমধ্যেই এই যে ছবি, এই ছবিগুলো কিন্তু অনেক ছবি কিন্তু খুব ফলস ছবি। এবং এই হচ্ছে গিয়ে সেই বিতান অধিকারীর স্ত্রী, যার নাম হচ্ছে সোহিনী রায়।
তিনি নাকি ভারতীয়ই নন। আমাদের পার্ট টু পার্ট বলবো, এবং এই ছবিগুলো আমরা পরপর পরপর জোগাড় করেছি এবং আমরা কৃতজ্ঞতা জানাই বিশ্ব বাংলা সংবাদকে, তাদের কাছ থেকে ছবি নিয়েছি। এই যে এটা হচ্ছে গিয়ে জন্টু শেখ, জন্টু শেখের কথাটা পরে বলছি, এবং আপনাদেরকে বলছি যে পুরো সম্পূর্ণ ঘটনাটা রহস্যময় হয়ে গেছে। রহস্যময় হয়েছে এই কারণে যে একেবারে টুরিস্ট স্পটের মেন জায়গাতে কোনো আর্ম ফোর্সের লোক ছিল না, এবং 40 মিনিট ধরে কে হিন্দু কে মুসলমান তাদের মানে শরীর দেখা হয়েছে, কি বলবো, খারাপ ভাবে বলতে হয়, এবং তাদেরকে শুট করা হয়েছে। তো আর্মিরা কি তার তো তলায় থাকে, পাহাড়ের যে ওপরের অংশটা তার তলায় তো আর্মিরা থাকে, তারা কোনো সাউন্ড পেল না। পুলওয়ামা ঘটনার পর আমরা তো শুনেছিলাম যে মালিক বলেছিলেন, সতপাল মালিক বলেছিলেন যে তিনি বারবার নরেন্দ্র মোদী, তখন তিনি সেখানকার রাজ্যপাল ছিলেন, নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন, নরেন্দ্র মোদী কোন শুটিং এ ছিলেন, তিনি বলেছিলেন যে তোমার এসব ব্যাপারে নাক গলাতে হবে। তো এই ব্যাপারটাও তো খুব গোলমেলে লাগছে, গোলমেলে লাগছে এ কারণে যে এটার প্রায় ধরুন আজ শনিবার সকাল, এটা মঙ্গলবার দিন হয়েছে, মঙ্গলের পর বুধ বৃহস্পতি শুক্র, মানে 3-24-72 ঘন্টা চলে গেছে। যারা যারা খুন করে গেল তাদের কাউকে ধরা যায়নি। হম্বি তম্বি যেটা করছে অমিত শাহ এবং মোদী সরকার, সেটা হচ্ছে জল বন্ধ করে দিলাম, বিমানবন্দরে বিমান যাবে না, আচ্ছা ওদের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না, খাদ্য পাঠাবো না, ইত্যাদি ইত্যাদি ধারাবাহিক ব্যাপার। এগুলো তো নিজেদের অক্ষমতার শিকার। আপনার যদি ক্ষমতা তো আপনি চ্যালেঞ্জ করে ভেতরে গিয়ে ওই কি স্ট্রাইক করেছিলেন, যে সেরকম ধরনের একটা স্ট্রাইক করে দিতেন, যেটা 2019-এ করেছিলেন। সেই স্ট্রাইকটাই না থেকেই গন্ডগোলের ছিল, পাকিস্তান হেসে ফেলেছে। তখন বোধ হয় ইমরান খান নাকি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বললেন ধর পাকিস্তানে এসব কিছু হয়নি, ফালতু কথা। তো ফলে এবারের ব্যাপারটাও তো ওই রকম হচ্ছে, নাকা নাকা পানা হচ্ছে যে হ্যাঁ আমরা অ্যাটাক করবো, আমরা দেখে নেবো, পুরো হম্বি আর তম্বি। আমরা তো বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনাকে মোটামুটি ঘেরি ধরে বের করে দেওয়া হলো, এবং তারপরে বাংলাদেশে উদমত্তর নোংরামি শুরু হলো, হইচই শুরু হলো, আগুন লাগানো শুরু হলো, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো মুখে কুলু পেটে বসেছে। কি করতে পেরেছিল? কিচ্ছু করতে পারেন। এবারও যে এত বড় 26টি লোকের প্রাণ গেল, তার জন্য এখনো পর্যন্ত প্রশাসন কি করতে পেরেছে? কিচ্ছু করতে পারে। আজকে মুর্শিদাবাদ বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ বলা, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রশ্ন তুলেছে যে 40 মিনিট ধরে একটা ঘটনা ঘটলে এতগুলো মৃত্যু হলো, তো তার অ্যাসেসমেন্ট কে করবে, তার উত্তরটা কে দেবে, কি করে ঘটনাটি ঘটলো? তো এটার এখনো পর্যন্ত 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কিন্তু কোনো উত্তর মেলেনি। ওই তোমাদের বয়কট করলে বাচ্চাদের মতো, বাচ্চারা স্কুলে দুষ্টুমি করলে টিচার বলে একদম আর তুমি ওর সঙ্গে কথা বলবে, ওই রকম কোচের ব্যাপার দাঁড়িয়ে। ফলে এই যে দুঃসহ ব্যাপার, আমেরিকাকে নালিশ করছে, একে নালিশ করছে, তাকে যান দিয়ে অ্যাটাক করুন। ইন্দিরা গান্ধী হলে আজকে দেখিয়ে দিত, ইন্দিরা গান্ধী হলে এতক্ষণ আপনাদের অপেক্ষা করতে হতো না, উড়িয়ে দিত। নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী নন, নরেন্দ্র মোদীর সে দম নেই। নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠকের জায়গায় সর্বসাংসদ বৈঠক ইয়ে থেকে ডাকা হলো, মিনিস্ট্রি থেকে ডাকা হলো, এবং তিনি এবং অমিত শাহ কেনে বললেন সেখানে। এই যে ইন্দিরা গান্ধীর সময় ইন্দিরা গান্ধী যে দাপট দেখিয়েছেন, ছবিটা দেখে রাখুন। এই ছবিটা লকেট করে ঝুলিয়ে রাখতে বলুন নরেন্দ্র মোদীকে, উড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানকে, ভেঙে দুটুকরো করে দিয়েছিলেন। সে ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। ফলে শুধু লম্বা চওড়া লেকচার মারলে তো হবে না, তাকে তো কাজ করে দেখাতে হবে। তো এই যে ঘটনাটি ঘটেছে, তারপরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি, ডাকা হলো কি সাংসদদের, সর্বসাংসদ। তো সাংসদদের ডেকে কি আলোচনা হলো? আলোচনা যেটা রাহুল গান্ধী থেকে শুরু করে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় অব্দি প্রত্যেকেই বলবেন যে তারা স্বীকার করে নিয়েছেন যে খামতি ছিল, অর্থাৎ সিকিউরিটির খামতি ছিল। তো কি হলো? সিকিউরিটি খামতি থাকলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। এবং এটা ঠিক যে ভারতের উপর যে আক্রমণ হয়েছে, ভারতের উপর মানে ভারতের যে টুরিস্টদের উপর আক্রমণ হয়েছে, তো সেটা নিন্দা করা হয়েছে, এবং এটা ব্যবস্থা দিয়ে নেওয়া হবে। সব দল প্রধানমন্ত্রীর পাশে আছে। আমি ভাই এগুলোতে বিশ্বাসী নই। আবারও বলি, যেখানে বসে কথা বলছি ঠিক তার নিচের তলায় আমার ছোট পিসি বসে রয়েছেন। আমার ছোট পিসি মশাই 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধ, যেখানে বাংলাদেশকে ডিভাইড করা হয়েছিল, সেই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। তো ফলে আমার প্রশ্ন করার সব রকম অধিকার রয়েছে। আই হ্যাভ এভরি অথরিটি, এভরি রাইট
to ask such question to Narendra Modi and group or Amit Shah. সেখানে ভালো মানুষ রাজনাথ সিংকে যখনই প্যাচে পড়ে রাজনাথ সিংকে দিয়ে একটা বৈঠক করিয়ে দেয়। এই বৈঠকের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। এবং এর সঙ্গে আমি মনে করি যে পুলওয়ামার মতন ধামাচাপা পড়ে যাওয়া গল্প যদি তৈরি হয় তাহলে আর এইসব কথা বলে আমাকে এখানে লাভটা কি হচ্ছে। এটা গেল পার্ট 1। পার্ট 2, ইতিমধ্যে নগ্ন নোংরামিতে নেমেছে কিছু চ্যানেল, বিশেষ করে বাংলার একটি চ্যানেল একেবারে শান্তির ছেলেতে ভরা, তার এডিটারও শান্তির ছেলে। সে তো জঘন্য কথাবার্তা বলছে, উস্কাচ্ছে বসে বসে যাতে করে বাংলায় দাঙ্গা লাগে ইত্যাদি ইত্যাদি। তার সমস্ত রকম ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলছে। আমি এই অনুষ্ঠান থেকে আবেদন করব যে আপনারা যারা যে অঞ্চলে আছেন আপনাদের কেবল অপারেটরকে গিয়ে বলুন যে লাইনটা কেটে উড়িয়ে দিন। একদম বলুন যে এই উস্কানিটা বন্ধ করার একটাই উপায় আছে, আপনি আপনার কেবল অপারেটরকে বলুন যে ওটাকে সরিয়ে দিতে। আমি বলছি, কারণ এটা চলতে পারে না। শান্তির ছেলে বসে বসে যে গরম খাওয়াচ্ছে এটা অপরাধ নয়, এটা হচ্ছে গিয়ে ভারতের নির্দয় নির্মম অসহিষ্ণুতার একটি লক্ষণ, যেটা ধর্মনিরপেক্ষ ভারতের ক্ষেত্রে তাকে বলা হচ্ছে যারা ধর্মনিরপেক্ষ তারা বেরিয়ে যান। এত বড় স্পট দেয় শান্তির ছেলে, তিনি নজরুলকে খাটো করছেন। কোন হিন্দু ধর্ম তিনি দেখাতে চাইছেন? মানে এদেরকে কোন গালাগাল দেবো? আমার তো মাদার জাত এই সব লোকদের আমাদের প্রফেশনে কি করে এলো এবং আপনারা সহ্য করছেন কি করে? আবারও আপনাদের বলি, এলাকার পর এলাকাতে গিয়ে বলুন যে এরা যে ভণ্ডামি করছে, যে সন্ত্রাসের সৃষ্টি করছে টেলিভিশনের মাধ্যমে, পুরো লাইন কেটে উড়িয়ে দেখানো চলবে না। চলে আসি এরপরের চরিত্র। তিনি সুখাচ্ছন্ন শুভেন্দু অধিকারী। এই যে একটা লোক, একটা ওয়ার্কপ্লেস ইউজলেস বিরোধী নেতা, এত বড় অযোগ্য লোকটিকে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের মধ্যে পুষেছেন, আজকে তার ফল ভোগ করতে হচ্ছে। তাকে প্রায় নাম্বার 2 করে ফেলেছিলেন তৃণমূল দলে, আজকে তিনি যা পাচ্ছেন তাই বলে যাচ্ছেন। মুর্শিদাবাদ নিয়ে তিনি হইচই গন্ডগোল পাকিয়েছেন। এই যে দেখুন, তিনি একটা কথা বলি, প্রশ্নটা তুলছি, তিনি পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন আর হিন্দুস্তান মুর্দাবাদ বলছে। দেখুন ছবিটি দেখুন, তিনি পাকিস্তানের বুঝুন কারবার, হিন্দুস্তান মুর্দাবাদ বলছে, কিন্তু দেশ থেকে এক্ষুনি তাড়িয়ে দিয়ে বের করে দেওয়া উচিত, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। মানে কখন যে তিনি কি বলছেন, ডক্টর সুকান্ত মজুমদার শুনছেন কি যে আপনার দলের আক্তাবলের মাল্টি কি বলছেন? একটু দয়া করে দেখুন। হিন্দুস্তান মুর্দাবাদ বলছে, তাকে আপনি এখনো দলে পুষে রেখেছেন, ভুল করে বলেছে। ভুলের জন্য কি শাস্তি নিধান করেছে? তিনি তো যা পাচ্ছেন তাই বলছেন, পাকিস্তানের ফ্ল্যাগ তিনি পোড়াচ্ছেন। দেখুন, আমি মনে করি যে দেশের সঙ্গে দেশের শত্রুতা থাকতে পারে, দলের সঙ্গে দলের শত্রুতা থাকতে পারে। আমি সিপিএম কে পছন্দ না করতে পারি, আমি পাকিস্তানকে পছন্দ না, কিন্তু কারুর পতাকা পোড়ানোটা আইন সিদ্ধ নয়, অপরাধ। মানে সেটা যদি কোনো রেজিস্টার্ড পার্টি বা কোনো রেজিস্টার্ড কান্ট্রি হয়ে থাকে, তার ন্যাশনাল ফ্ল্যাগকে পোড়াবার অধিকার নেই। যারা করে তারা নোংরা, তারা জঘন্য। ইসলামের সমর্থক হিসেবে আমি মোহনবাগানের পতাকা পোড়াতে পারি না, তারা আমাদের মাঠের শত্রু, কিন্তু তাদের পতাকাকে রেসপেক্ট দিতে হবে। আবার একজন মোহনবাগানও পারে না একটা ইস্ট বেঙ্গলের পতাকা পোড়াতে, যেমন একজন সিপিএমও পারে না তৃণমূলের পতাকা পোড়াতে, বা তৃণমূলও পারে না সিপিএম এর পতাকা পোড়াতে। পতাকা পোড়ানো অপরাধ, আমি কোনো দেশের পতাকা পোড়াতে পারি না। আচ্ছা বলুন তো, শুভেন্দু অধিকারী পতাকাটা পেলেন কোথায়? ভারতবর্ষের কোন প্রান্ত থেকে তিনি কিনে আনলেন ন্যাশনাল ফ্ল্যাগটি পাকিস্তানে? তাকে তো পাকিস্তানের খুব ঘনিষ্ঠ বলে মনে হচ্ছে। তিনি হিন্দুস্তান মুর্দাবাদ বলছেন। আরেকবার দেখে নিন হিন্দুস্তান মুর্দাবাদের কথাটি, আরেকবার দেখে নিন হিন্দুস্তান মুর্দাবাদ বলেছেন। হিন্দুস্তান মুর্দাবাদ করে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে। মানে তিনি কি চাইছেন? হিন্দুস্তান মুর্দাবাদ। ফলে এটার তো ব্যবস্থা করতে হবে। আপনাদের তো শুনতে হবে যে লোকটা চাইছেটা কি। শোকাচ্ছন্ন সুখের মধ্যে তিনি রয়েছে। তার ধান্দাটা হচ্ছে এই 26 জন তথা বিধান অধিকারী এদেরকে এনক্যাশ করে 2026-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়া। এটা তার বুদ্ধি এমন নয়, এটা তাকে দিল্লি থেকেও ইনস্ট্রাকশন দেওয়া হতে পারে। তবে তিনিও মানে অজ্ঞ মানুষ,
যা পারেন তাই তিনি করেন। আগের দিনের এপিসোডেও বলেছি। সুতরাং একে দিনের পর দিন বাংলায় পোষা হচ্ছে কোন কমবে। যিনি বলেন হিন্দুস্তান মুর্দাবাদ, তাকে কেন পোষা হচ্ছে? তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? সাধ্বী ইয়েকে তো অলরেডি এনআইএ থেকে বলা হয়েছে যে প্রাণদণ্ড চাই, দেশদ্রোহিতার জিনিস পাওয়া গেছে। তো হিন্দুস্তান মুর্দাবাদ বলাটা তো দেশদ্রোহিতার লক্ষ্য। তিনি যদি ভুল করেও বলে থাকেন তার জন্য তো তাকে তো বলতে হবে। আমি যদি ভুল করে কাউকে থাবড়া মারি, তারা তো পুলিশ তুলে নিয়ে গিয়ে হাজতে ঢুকিয়ে দেয় যে ভুল হয়ে গেছে। ভুলের কোনো ক্ষমা আছে নাকি? ক্ষমা আছে? আমি যদি আমার বউকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিই এবং তিনি গিয়ে 498 করেন, আমি বলে না ভুল হয়ে গেছে, ধাক্কাটা জোরে হয়ে গেছে, ছেড়ে দেবে পুলিশ? তিনি হিন্দুস্তান মুর্দাবাদ বলার পরেও তাকে পুষে রাখা হচ্ছে কোন কথা? এটা হচ্ছে আমার সিম্পল কোয়েশ্চেন। দ্বিতীয় ভাগটি বড় ভয়ঙ্কর, সেকেন্ড হাফটি, সেটা হচ্ছে এক নৌটঙ্গী। বলতে বাধ্য হচ্ছে, আমার কাছে তথ্য প্রমাণাদি নেই, কিন্তু বলছে কারা? বিশ্ব বাংলা সংবাদ বলছে, কারা অনিন্দ্য চৌধুরী বলছে, কারা ফেসবুকে 6 লাখ হয়ে গেছে, এমনকি আনন্দবাজার পোর্টালেও আজকে বেরিয়েছে, আজ তারপরে আপনার সংবাদ প্রতিদিনে বেরিয়েছে, প্রত্যেকটা পত্রপত্রিকায় বেরিয়েছে যে এই যে বিতান অধিকারী তার বউ নাকি জালি। সেই জালি বউয়ের গল্প শোনাবো, রহস্যময়ী নারী। একটা বিরতির পর সঙ্গে থাক। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Serif, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। এবার আমাদের চরিত্র হচ্ছে গিয়ে সোহিনী রায়, যিনি বিতান অধিকারীর স্ত্রী। তার আগে বলে নি যে ঝন্টু আলী শেখের এক ঝলক ছবি গেছে। আপনাদেরকে বলি যে এটা মুসলমান হিন্দু করার যারা চেষ্টা করছে, যে শান্তির ছেলেরা, তাদেরকে বলি যে ঝন্টু আলী শেখ আর্ম ফোর্সের লোক, তিনি প্রাণ দিয়েছেন, তিনি সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ দিয়েছেন। সুতরাং তাকে স্যালিউট জানাই। স্যালিউট জানাবার অধিকার আমার নেই, তাকে বরং প্রণাম জানাই যে তিনি প্রাণ দিয়েছেন, তিনি শহীদ। এই শহীদ আমাদের বাংলার, এই শহীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়িয়েছে। এবার আমি চরম নিন্দা করছি, কারণ ইতিমধ্যে সমস্ত পত্রপত্রিকায় বেরিয়েছে, আমরা যাচাই করি বা না করি, সেটা হচ্ছে এই সোহিনী কে? এই সোহিনী মানে কি তার ব্যাপার? তিনি অলরেডি তার হাজবেন্ড বিতান মারা যাওয়ার 1 ঘন্টা পরে থেকে তিনি কালেকশন করতে শুরু করেছেন। মানে তিনি একটা ইউনিট খুলেছেন, মানে সেই ইউনিটে টাকা জমা দেয়। ওই যে ছবিটা, এই যে এই ছবিটাতে অলরেডি 1 কোটি টাকার উপর জমা পড়ে। যেভাবে আরজি করের আন্দোলনের সময় টাকা তুলেছিল ওই ডাক্তারগুলো, এই ছবিটা দেখুন ফলস ছবি, একটা ফলস ছবি যাচ্ছে, ওই ছবিটা বাজে ছবি। আর এটা হচ্ছে গিয়ে তিনি এয়ারপোর্টে নামার পর যে নাটকটি করেছিলেন সেই ছবি। পরপর দেখাচ্ছি, এখানে তো নাটকের অন্ত নেই। এই যে প্রশ্নগুলো উঠছে আজকে বিতানের স্ত্রীর ব্যাপারে, কি সেই ঘটনা আপনাদের পরম্পরায় বলি, যেটা বিশ্ব বাংলা বলছে জঙ্গি হানায় নিহত বিতানের স্ত্রীর বিরুদ্ধে জালিয়াতি বিস্ফোরক অভিযোগ। বৈধ কোনো পাসপোর্টই নেই সৈনিক। এবং বিতানের দাদা বিভু বলছেন যে একেবারে অতি বাজে মেয়ে। এর এগেনস্টে টালিগঞ্জের একটি বিশেষ থানা, মানে বৈষ্ণব ঘাটার থানাতে তার নামে মানে
এফআইআর পর্যন্ত হয়েছে, অ্যারেস্ট হতেন, কারণ তার জালিয়াতি ধরা পড়েছিল। এবং এরা আমেরিকাতে ছিল। এ দেখুন, অরূপ বিশ্বাস তাদেরকে নিয়ে আসছেন কোলে করে, অথচ এরা ইনি শুভেন্দু প্রেমী। প্রেমটা যে কদ্দূর আমি জানি না, কারণ আজকে শুভেন্দু এবং সৈনিক নিয়ে শুভেন্দু সৈনিকই কাহিনী শোনাচ্ছি আপনাদের। এবং ইনি মানে এনার হাজবেন্ড মারা যাবার 1 ঘন্টার মধ্যে তিনি একটা খুলে ফেলেছেন। মানে জালিয়াতি হচ্ছে গিয়ে এদের বেস্ট লাইন। এরা জালি জোচ্চুরি করে। এর মা পালিয়ে গেছে বাংলাদেশ, এর জন্ম বাংলাদেশে বলে দাবি করেছেন বিভু অধিকারী, মানে বিধান অধিকারীর দাদা। এবং এর 2টো ডেট অফ বার্থ রয়েছে এবং 2টো পাসপোর্টের ব্যাপার রয়েছে এবং 2টি জালি, মানে জালিয়াতি, যেটা জানা গেছে পুলিশের খাতায় সেগুলো গেছে। যে কারণে আমেরিকা থেকে এদেরকে আর ভিসা দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। এদের একটা বাচ্চা আছে। এবার বিভু বলছেন, যেটা বিভু অধিকারী যেটা বলছেন, বিভু অধিকারী বলছেন যে এরা কোনোদিন বাপ মাকে দেখতো না এবং বিধানকে নাকি আটকে রেখে দিয়েছিল এবং বিধানের সমস্ত টাকা পয়সা হ্যান্ডেল করতো এই মেয়ে, মানে এই রায়। তিনি সোহিনী রায় হিসেবেই খ্যাত। হতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার, হাজবেন্ডের ব্যাপারটা ওয়াইফ দেখবে, আর শ্বশুর শাশুড়িকে কি সবাই দেখে, দেখে না হয়, এগুলো আমার কাছে সাবজেক্ট নয়। সাবজেক্টটা হচ্ছে যে তারা এমন একটা ভাবভঙ্গি করছেন, এমন একটা বিষয় বলছেন এবং টাকা যেটা তুলছেন সেটা তাদের পারিবারিক সূত্রে 1 কোটি টাকা, যেটা 1 কোটি টাকার উপর তুলেছে, 1.33 crore সম্ভবত, 1.33 কোটির মতন এটা তুলেছে। এক্স্যাক্টলি আপনারা একটু দেখে নিতে পারেন। তো কি করে সেটা তারা তুললো, মানে তিনি তুললেন, তিনিই নাকি উদ্যোক্তা। এটার যে একটা ইউনিট করছে তার মূল উদ্যোক্তা, মানে যিনি এটা চালাচ্ছেন আর কি, এই যে একটা গ্রুপ চালাতে গেলে তো গ্রুপের অ্যাডমিন দরকার, তিনি অ্যাডমিন, তিনি এই গ্রুপটার অ্যাডমিন, যিনি টাকা তুলছেন। যেভাবে মেডিকেল ছাত্ররা টাকা তুলেছিল কয়েক কোটি টাকা, ইনিও সঙ্গে সঙ্গে মানে মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে, তারপরে তো একটা হাউমাউ করে কান্নাকাটি তিনি এয়ারপোর্টে করলেন। করে তিনি একেবারে অতি স্বাভাবিকভাবে বিগত কয়েকদিন ধরে প্রত্যেকটা চ্যানেলে তিনি তার মুখটিকে তুলে ধরছেন এবং নানা বক্তব্য রাখছেন। তার মধ্যে তার যে স্বামী, কয়েক ঘন্টা আগে মারা যাওয়া স্বামী, 2 দিন আগে মারা যাওয়া স্বামী, এবং ওইভাবে মানে মেশিনগানের সামনে দাঁড় করিয়ে তাকে শুট করে দেওয়া হয়েছে, তার কোনো রিয়াকশন নেই। অন্য কেউ হলে তো সাইকোলজিক্যালি এফেক্ট হয়ে থাকতো, তার 10 দিন কথা বলতে পারতো না। তিনি পরমানন্দে কথা বলছেন, তার মুখের মধ্যে কোনো এক্সপ্রেশনের গন্ডগোল নেই, কিচ্ছু নেই। তার মুখটা দেখলেই তিনি আপনারা বুঝতে পারবেন যে তার যদি সিঙ্গল ফেস থাকে, যে একদম নর্মাল কোর্সে তিনি কথাবার্তা বলছেন। ফলে সন্দেহটা বাড়ছে। সন্দেহ বাড়ছে এই কারণে যে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তোমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা হবে, তিনি হঠাৎ এয়ারপোর্টে নেমেই প্রায় শুভেন্দু কোলের উপর ঝাঁপিয়ে পড়লেন, হাওয়া করে। শুভেন্দুদা, সেখানে কিন্তু ববি, অরূপ ইত্যাদিদের একটা উপস্থিতির ব্যাপার ছিল। শুভেন্দুদা, আপনি আমাকে একমাত্র পারেন আমাকে বাঁচাতে, মানেটা কি? শুভেন্দু এই জালিয়াতির দায়িত্বটা তার মানে নেবেন। তাহলে শুভেন্দুর ঘাড়ে কি কি পড়ছে? 1 নম্বর হচ্ছে গিয়ে দেশদ্রোহিতার কথা, হিন্দুস্তান মুর্দাবাদ তিনি বলেছেন, একটি ন্যাশনাল ফ্ল্যাগ পুড়িয়েছেন, সে আমার দেশের বন্ধু হোক শত্রু হোক যাই হোক। তৃতীয়ত হচ্ছে গিয়ে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো দেশ বিরোধী, অর্থাৎ হিন্দুস্তান পাকিস্তান করছেন এবং তিনি হিন্দু মুসলমান করছেন দীর্ঘদিন ধরে, এটা দেশদ্রোহিতা। কারণ নরেন্দ্র মোদী খুদ বলেছেন, নরেন্দ্র মোদী বলেছেন যে আমাদের দেশ হচ্ছে অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ, 2 দিন আগে বলেছেন। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ, নরেন্দ্র মোদী বলেছেন। তার দলের একটা চামচিকে কি করে দলের হিন্দু মুসলমান করেন কি করে? তাদের পোষ্যপুত্র একটি চ্যানেল কি করে সমানে হিন্দুত্ববাদ ছড়াচ্ছে? শুভেন্দুকে মনে করছে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন? কি হতে পারবেন পরের কথা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দেবেন বলেছেন এই পরিবারটাকে, আমি অনুরোধ করি মাননীয় দিদিকে 1 পয়সাও দেবেন না, কারণ এই টাকাটা নিয়ে ও গোল হয়ে যাবে। যদি দিতে চান তাহলে বিতানের বাবা মাকে দিন, কারণ তারা অসুস্থ, তাদের 10-12 হাজার টাকা ওষুধেই খরচা হয়, যেটা তার ছেলে বিধান দিত না। তার কারণ তার বউ দিত না, এই মেয়েটি দিত না বলে তার মানে ভাসুর দাবি করেছে, অর্থাৎ সৈনিক ভাসুর দাবি করেছে, 1 পয়সাও দাবি দিত না এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা পর্যন্ত করতে দিত না, দাদুর সঙ্গে দেখা করতে দিত না নাতি, এবং নাতিকে আটকে রেখে দিত যে ইংলিশ মিডিয়ামে পড়ানো, সে ভবিষ্যতে সে আমেরিকাতে জন্মেছে, আমেরিকান সিটিজেন, যে দেশে যে জন্মায় আমি আগে একটা এপিসোডে বলেছি সেই দেশের সিটিজেনশিপ পায়।
সুতরাং তার ছেলেকে কেন্দ্র করে তিনি ফের আমেরিকা ফেরত দিতে চাইছেন, কিন্তু আমেরিকা ভিসা দিচ্ছে না, কারণ তার পাসপোর্ট জালিয়াতিতে ভরা। এবং এই মেয়েটির সম্বন্ধে আরো নানান রকম জালিয়াতির ব্যাপার শোনা যাচ্ছে। সিআইডি কে অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে যে পুরো ব্যাপারটা ছানবিন করা হোক। ইতিমধ্যে কুণাল ঘোষ দাবি করেছে এর তদন্ত হোক। এ মেয়েটি কে, কি বৃত্তান্ত, এতদিন ধরে টালিগঞ্জ অঞ্চলে রয়েছে অরূপ বিশ্বাস, আপনি দেখুন। ফলে একে তো পয়সা দেবেনই না দিদি, এ কি ব্যাপার, কি বৃত্তান্ত। আবার কেউ কেউ বলছে নাকি ভোটে দাঁড়াবে অনেকদিন আগে। শুভেন্দুকে চিনল কি করে? শুভেন্দুকে আপনিই পারেন একমাত্র আমাকে বাঁচাতে, এই কথাটার মানে দেখি। শুভেন্দুকে তার মানে চিনত। শুভেন্দু তার বাচ্চাকে কোলে নিয়ে বললো যে আমি দেখিয়ে দেবো অমুক তোমার, আমি মোদির বাচ্চা। বোঝো তাহলে শিশিরের বাচ্চাটাকে, তিনি যদি মোদির বাচ্চা হয়ে থাকেন তো শিশিরের বাচ্চাটাকে জানি না, তিনি বলতে পারবেন। এই বাচ্চা কাচ্চার ব্যাপারগুলো খুব গোল মেলে, কে তার আসল বাবা, কে তার আসল মা, এ নিয়ে তো বহু গল্প গুজব গাছা ইত্যাদি আমরা নিজেদের মধ্যে খিস্তিকেউরের সময় করি। কিন্তু তিনি বলেছেন তিনি মোদির বাচ্চা। তো যত শুনেছি মোদির তো বাচ্চা থাকা উচিত না, তার বউকে তিনি ঘরেই নেননি প্রথম দিন থেকে। তার বাচ্চা হলো কি করে? শুভেন্দু কি করে তার বাচ্চা হলো জানি না, উত্তরটা তিনি দিতে পারবেন। কিন্তু এই ধরনের সেই হিসাবে অসংসদীয় কথাবার্তা বলে শুভেন্দু তার দলকে ক্ষতিগ্রস্ত করছে। কোনো জায়গা থেকে বিশেষ কিছু পাচ্ছেন নাকি যে দলকে খোঁচা দিচ্ছে? টিম আরএসএস কে বলবো যে আপনাদের এই ভেজাল জিনিসটিকে দেখুন। টিম আরএসএস কে বলবো যে হিন্দুত্ববাদী জায়গা থেকে সোহিনী প্রথম বলেছিল যে না ওরা হিন্দু মুসলমান কিছু করেনি, যাকে পেরেছে তাকে বিয়ে করে। তারপরে সোহিনী বলেছে যে না তুমি কি হিন্দু, তুমি কি মুসলমান, সেটা তারপরে তিনি শুভেন্দুর সামনে বলেছে। ওরা হিন্দু বেছে বেছে মেরেছে, হঠাৎ শুভেন্দুর সামনে বলতে গেলেন। তার আগে তো জি টিভি বাংলা তাকে যখন জিজ্ঞেস করে দিদি তো অন্য কথা বলেছে। ফলে এই মেয়েটি গোল মেলে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। দেশের শান্তি রক্ষা, রাজ্যের শান্তি রক্ষার ক্ষেত্রে কিন্তু সোহিনী বিঘ্ন ঘটাচ্ছে বলে আমি মনে করি। যদিও আমি যাচাই করিনি, কিন্তু যতটুকু বেরিয়েছে, কারণ খোদ আনন্দবাজারে যখন বেরিয়ে গেছে তার সম্বন্ধে কনফিউজ আনন্দবাজার, কনফিউজ সংবাদ প্রতিদিন, বিশ্ব বাংলা একেবারে ন্যাকেট করে ছেড়ে দিয়ে, অনিন্দ চৌধুরী ন্যাকেট করে ছেড়ে দিয়েছে। ফলে ভাবতেই হচ্ছে যে মেয়েটি জালিয়াত, ভাবতে হচ্ছে। তো এই জালিয়াত মেয়েটির পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত করবে, এক পয়সা দেবেন না। কারণ স্বাভাবিক, আপনি তো বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেন, এটা সুবিধার না। এবং খবর নিয়ে দেখুন, ইতিমধ্যে রত্না চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক বেহালা অঞ্চলে তিনি বলেছেন তার বাবা মার খরচ খরচার দায়িত্ব আমার, আমি প্রতি মাসেও তাদেরকে 12,000 টাকা করে দেব। রত্না চট্টোপাধ্যায় ভালো মেয়ে, তার বাবা তো আরো ভালো, তাদের নিজেদের চা বাগানের দিকে ব্যবসাপত্র আছে। তাদের যে যতটুকু যে পয়সা তারা বিভিন্ন সামাজিক প্রকল্পে তারা দান করে থাকে। তো ফলে রত্না আমার ছোট বোনের মতো, আমাকে যথেষ্ট ভালোবাসে। রত্নাকে আমি অনেক স্নেহ এবং আশীর্বাদ করি, ভালোবাসা জানাই যে রত্না তুমি একটা কাজের মতন কাজ করো। তুমি খাচ্ছা মহিলা, তুমি তো বরাবরই খাচ্ছা ছিলে, তুমি সঠিক, তো বরাবরই সঠিক, আমি তোমার দল, আমি তোমার সঙ্গে। ফলে রত্নাকে আমি অনেক ভালোবাসা জানিয়ে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে আপনি একটা চিঠি পাঠান নরেন্দ্র মোদীর কাছে যে তার একটি চামচিকে এখানে বসে হিন্দুস্তান মুর্দাবাদ বলছেন, অন্য দেশের ন্যাশনাল ফ্ল্যাগ পোড়াচ্ছেন এবং তিনি এখানে সন্ত্রাসের সৃষ্টি করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অত কথার দরকার কি? সিআইডি কে দিয়ে তদন্ত করা এক, আর এই মেয়েটির পেছনে তদন্ত শুরু হোক। আমার ধারণা যারা আজকে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে আমার পাশে রয়েছেন। আপনাদের কাছে এদের দুজনের বিচারের দায়িত্ব দিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমি সুবিচার চাই, মৃত্যুর 26 জনের মৃত্যুর উত্তর চাই, যে উত্তর দেওয়ার দম এখনো পর্যন্ত অমিত শাহ দেখাতে পারেনি। খুব লজ্জা। শেষ করছি। আদাব, নমস্কার।